জামায়াতে ইসলামীকে নিয়ে একটা প্রশ্ন প্রায়ই ওঠে। তারা আসলে কি চায়, গণতন্ত্র নাকি শরিয়া আইন? এই প্রশ্নটা আসে কারণ তাদের কথা শুনলে মনে হয় দুটোই চায়। একদিকে তারা নির্বাচনের কথা বলে, আবার অন্যদিকে বলে আল্লাহর আইনের কথা। তো এই দুটোকে একসাথে চলা সম্ভব? চলুন এই পুরো ব্যাপারটা ধাপে ধাপে বোঝার চেষ্টা করি। প্রথমে আমরা দেখব তাদের এই বিভ্রান্তিকর বার্তাটা আসলে কি। এরপর জানব এর পেছনের মূল তত্ত্ব, অর্থাৎ থিওডোমক্রেসি নিয়ে। তারপর দেখব বাস্তবে এটা কিভাবে কাজ করতে পারে, দলের ভেতরেই বা কী নিয়ে দ্বন্দ্ব চলছে, আর সবশেষে বোঝার চেষ্টা করব কেন এই সংকট এখনও অমীমাংসিত। আচ্ছা, এই যে একটা বিভ্রান্তি, এটা শুরুটা কোত্থেকে? মজার ব্যাপার কি জানেন? উত্তরটা কিন্তু খুব বেশি দূরে না। খোদ জামায়াতে ইসলামীর নিজেদের গঠনতন্ত্রের মধ্যেই এর বীজটা লুকিয়ে আছে। এখন এই স্লাইডটার দিকে একটু তাকান। কি অদ্ভুত একটা ব্যাপার, তাই না? এটা তাদের ২০১৯ সালের গঠনতন্ত্র থেকেই নেয়া। দেখুন, একদিকে তারা বলছে গণতান্ত্রিক পদ্ধতিতে সমাজ প্রতিষ্ঠা করা হবে, আবার ঠিক তার পাশেই বলা হচ্ছে আল্লাহ প্রদত্ত শরিয়ার বিপরীত সবকিছু প্রত্যাখ্যান করতে হবে। তাহলে প্রশ্নটা দাঁড়ায়, জনগণ যদি গণতান্ত্রিকভাবে এমন কিছু চায় যা শরিয়ার সাথে মেলে না, তখন কি হবে? ঠিক এখানেই কিন্তু আসল দ্বন্দ্বের শুরু। তো এমন একটা সরাসরি দ্বন্দ্বের সমাধান তারা কিভাবে করে? এর উত্তরটা পেতে হলে আমাদের একটু পেছনে যেতে হবে, একেবারে দলের প্রতিষ্ঠাতার কাছে। চলুন দেখি আবুল আলা মাউদুবি এই সমস্যার কি একটা সমাধান বের করেছিলেন। মওদুদি এই সমস্যার সমাধানের জন্য একটা একদম নতুন কনসেপ্ট বা ধারণা নিয়ে আসেন, যেটার নাম হল থিওডেমোক্রেসি। শব্দটা একটু ভেঙে দেখলে ব্যাপারটা পরিষ্কার হবে। থিও মানে তো ঈশ্বর, আর ডেমোক্রেসি মানে জনগণের শাসন। মানে সোজা কথায় এমন একটা সিস্টেম যেখানে শাসনটা হবে জনগণের অংশগ্রহণে, কিন্তু সেই শাসনের একটা ফাইনাল বাউন্ডারি থাকবে, আর সেই বাউন্ডারিটা ঠিক করে দেবে ঐশ্বরিক আইন বা শরিয়া। এই কঠিন ধারণাটা বোঝার জন্য একটা চমৎকার উদাহরণ আছে। ধরুন, একটা পরিবারের বাবা সবাইকে বললেন, শোনো, আমরা এখন থেকে সব সিদ্ধান্ত একসাথে নেব আলোচনা করে। কিন্তু সাথে এটাও বলে দিলেন যে পরিবারের সম্মান বা নৈতিকতার মতো কিছু বেসিক ভ্যালুজ আছে যেগুলোতে কোনো ছাড় দেয়া যাবে না। ব্যাপারটা ঠিক সেরকমই, মানে আলোচনা, গণতন্ত্র সবই চলবে, কিন্তু একটা নির্দিষ্ট গণ্ডির ভেতরে, যেটা পার হওয়া যাবে না। এটা তো গেল তত্ত্বের কথা, কিন্তু বাস্তবে এটা কিভাবে কাজ করবে? ধরুন জামাত ক্ষমতায় এলো, তখন এই থিওডেমোক্রেসি দেখতে কেমন হবে? দেখুন, এই সিস্টেমটা চলে মূলত দুটো ধাপে। প্রথম ধাপটা দেখলে মনে হবে, আরে এটা তো বেশ গণতান্ত্রিক, সদস্যদের ভোটে নেতা ঠিক হচ্ছে, জনগণের মতামত নেওয়ার জন্য শুরা বা পরামর্শ সভা হচ্ছে। কিন্তু আসল খেলাটা শুরু হয় দ্বিতীয় ধাপে। এখানে আছে একটা শরিয়া ভেটো। এর মানে কি? এর মানে হলো জনগণের রায় বা ভোটের ফলাফল যাই হোক না কেন, কোনো একটা সিদ্ধান্ত যদি শরিয়ার সামান্যতম বিধানের বিরুদ্ধেও যায়, তাহলে সেটা সাথে সাথে বাতিল। ব্যাস, খেলা শেষ। চলুন একটা বাস্তব উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝি। যেমন ধরুন ব্যাংকের সুদ। দেশের সব বড় বড় অর্থনীতিবিদ, ব্যবসায়ী, এমনকি সাধারণ মানুষও যদি মনে করে যে দেশের অর্থনীতির জন্য সুদ জরুরি, তাতেও কিছু আসবে যাবে না। জামাত ক্ষমতা এলে এটা নিষিদ্ধ হয়ে যেতে পারে। কেন? কারণ তাদের মতে শরিয়া সুদকে হারাম বলেছে। ব্যাস, এখানে গণতান্ত্রিক প্রক্রিয়াটা শেষ, শরিয়ার বিধানটাই শেষ কথা। এই যে ক্ষমতার ভারসাম্য, এটা বোঝার জন্য ডাক্তার আর রোগীর উদাহরণটা বেশ কাজের। একজন ভালো ডাক্তার চিকিৎসার আগে রোগীর সাথে কথা বলেন, তার মতামত নেন, তাই না? কিন্তু ফাইনাল ডিসিশনটা কে নেয়? ডাক্তারই নেন, কারণ তিনিই এক্সপার্ট, তিনিই ভালো বোঝেন। জামায়াতের মডেলেও ব্যাপারটা অনেকটা এরকম। জনগণের সাথে পরামর্শ করা হবে ঠিকই, কিন্তু ফাইনাল অথরিটি বা চূড়ান্ত কর্তৃত্বটা থাকবে শরিয়ার হাতে। এই যে দুটো সিস্টেমকে মেলানোর চেষ্টা, গণতন্ত্র আর শরিয়া, এটা কিন্তু শুধু বাইরের লোকজনকে কনফিউজড করে না, এর ফলে দলের ভেতরেই তৈরি হয়েছে বিরাট একটা বিভেদ, একটা দ্বন্দ্ব। আর এই দ্বন্দ্বের কারণেই টিকে থাকার জন্য দলটাকে প্রায় দুটো আলাদা আলাদা মুখোশ পড়তে হয়। তারা দুটো ভিন্ন মেসেজ দেয়। একদিকে যারা একটু মডার্ন বা পশ্চিমা বিশ্বের কাছে নিজেদের গ্রহণযোগ্য করতে চায়, তাদের জন্য বার্তাটা হলো, আমরা তো ডেমোক্র্যাটিক,
আমরা ইলেকশনে বিশ্বাস করি, পাবলিক ওপিনিয়ন আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। আবার অন্যদিকে দলের ভেতরকার কট্টর বা রক্ষণশীল সমর্থকদের জন্য বার্তাটা একেবারে উল্টো। চিন্তা করবেন না, আমরা শরিয়া আনবই, ইসলাম কায়েম হবে, আমরা আধুনিকতার চ্যালেঞ্জ নেব। একই দল, কিন্তু দুই ধরনের দর্শকের জন্য দুই রকম কথা। এই যে দুই রকম কথা, এটা আসলে দলের ভেতরের একটা দড়ি টানাটানির প্রতিফলন। দলের ভেতরে দুটো গ্রুপ তৈরি হয়ে গেছে। এক দলকে বলা যায় প্রগতিশীল, যারা মনে করে এত তাড়াহুড়ো করে লাভ নেই, গণতান্ত্রিক পথেই আস্তে আস্তে সমাজকে ইসলামের দিকে নিতে হবে। আর অন্য দল হল রক্ষণশীল, তারা মনে করে শরিয়ার মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় কোনো আপোষ চলে না, কোনো দেরিও না। তাদের কাছে গণতন্ত্র হলো একটা স্লো আর আনসার্টেন বা অনিশ্চিত রাস্তা। তাহলে আমরা কি বুঝলাম? ব্যাপারটা হলো, এটা শুধুমাত্র একটা পলিটিক্যাল স্ট্র্যাটেজি বা রাজনৈতিক কৌশল না, এর পেছনে আছে একটা গভীর, একটা অমীমাংসিত দার্শনিক সংকট। আর এই দার্শনিক সংকটটা যে কতটা গভীর তা গবেষকরাও বলছেন। যেমন পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক শাহবাজ আহমেদ চিমার একটা বিশ্লেষণ আছে। তিনি বলছেন, মৌদুদির এই থিওডেমোক্রেসি আসলে মূল সমস্যার কোনো সমাধানই করে না। কারণ আল্লাহর সার্বভৌমত্ব আর জনগণের সার্বভৌমত্ব, এই দুটোর মধ্যে একটা মৌলিক সংঘাত আছেই, যে কোনো একটাকে ওপরে রাখতেই হবে। তার মানে বুঝতেই পারছেন, দুটো জিনিস একসাথে আল্টিমেট পাওয়ার বা সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হতে পারে না। তো এই যে আদর্শিক কাঠামো, এখান থেকে ক্ষমতায় যাওয়ার রাস্তাটা কেমন হতে পারে? চলুন একটা সম্ভাব্য চিত্র কল্পনা করি। শুরুর দিকে জামায়াত হয়তো আন্তর্জাতিক মহলের কাছে নিজেদের পুরোপুরি গণতান্ত্রিক হিসেবেই দেখাবে, নির্বাচন, ফ্রি মিডিয়া সবকিছুকেই সমর্থন করবে। এরপর মাঝের ধাপে যখন ক্ষমতা একটু পোক্ত হবে, তখন তারা আস্তে আস্তে পোশাক, শিক্ষা, নৈতিকতার মতো ছোটখাটো বিষয়ে শরিয়া ভিত্তিক আইন ঢোকাতে শুরু করবে। আর সব শেষে দীর্ঘমেয়াদে যখন তাদের ভিত্তিটা বেশ শক্ত হয়ে যাবে, তখন এই গণতান্ত্রিক প্রক্রিয়াগুলো আর মূল ফোকাসে থাকবে না, তখন শরিয়াই হয়ে উঠবে শাসনের মূল ভিত্তি। সুতরাং জামায়াতকে নিয়ে সাধারণ মানুষের মনে যে একটা ধোঁয়াশা তৈরি হয়, সেটার পেছনে যথেষ্ট কারণ আছে। গণতন্ত্র আর শরিয়ার এই লড়াইটা তাদের জন্য শুধু বাইরের দেখানোর জিনিস না, এটা তাদের দলের ভেতরের একটা সত্যিকারের এবং এখনও পর্যন্ত অমীমাংসিক আদর্শিক সংকট। আর এই সংকটটাই আমাদের সবার সামনে একটা বিশাল প্রশ্ন রেখে যায়, এমন একটা আদর্শিক দ্বন্দ্বের শেষটা আসলে কোথায়?